আচ্ছা দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে, কোর্স 9 ফার্স্ট হাফে যে দ্বিতীয় অধ্যায়, যেটা সেকেন্ড ইউনিটে মূল্যায়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও কৌশল এবং অ্যাসেসমেন্ট পদ্ধতির মাপকাঠি, অ্যাপ্রোচের টেকনিক্স অফ ইভলিউশন অ্যান্ড ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট প্রসিডিওর, এটা আমার পড়ানোর কথা। তো এটা আলোচনা করে দিচ্ছি। তোমাদের প্রথম একটা আলোচনা হয়ে গেছে, যে একটা আলোচনা করবো আজকে। এখানে যেগুলো আছে, মূল্যায়নের দৃষ্টিভঙ্গিগুলো আছে, কিভাবে আমরা মূল্যায়ন করি, অ্যাপ্রোচ, গঠনমূলক, চূড়ান্ত, আদর্শমান ভিত্তিক, কৃতিত্ব ভিত্তিক, এগুলো আগের আলোচনা আছে এখানে। মূল্যায়নের কৌশল, অভিক্ষা, আত্মবিবৃতিমূলক, মনোবৈজ্ঞানিক অভিক্ষা, শিক্ষাগত অভিক্ষা, এগুলো আলোচনা করব আমরা। কিন্তু কৌশল কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, পর্যবেক্ষণ, রেটিং স্কেল, রেকর্ড কার্ড, চেকলিস্ট, আত্মবিবৃতিমূলক প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, এগুলো আমরা আলোচনা করব। আর বিভিন্ন এগুলো আছে তোমার, অভিক্ষা, নির্ভরযোগ্যতা, যথার্থতা কীভাবে মাপা যায়, সেগুলো আছে এখানে। প্রথমে দেখো আমরা কিভাবে শুরু করছি মূল্যায়নের দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচেস অফ টেকনিক্স। আমরা আগে চ্যাপ্টারে পড়েছিলাম যে অ্যাপ্রোচের টেকনিক বা দৃষ্টিভঙ্গি কিভাবে আমরা মূল্যায়ন করি, মূল্যায়নের যে টুলসগুলো ইউজ করা হয় সেগুলো মূলত তোমার দুরকম হতে পারে। একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা হচ্ছে সামেটিভ, ঠিক আছে? হ্যাঁ, এর মধ্যে ফর্মেটিভ আর সামেটিভ। আর ডায়াগনস্টিকটা হচ্ছে তোমার শিক্ষার্থীর যে ত্রুটিগুলো নির্ধারণ করা। যাই হোক, তাহলে মেন হচ্ছে ফর্মেটিভ আর সামেটিভ। মূল্যায়নটা আমরা জানি যে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, ধারাবাহিকভাবে হয়, সারা বছর ধরে হয়। শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থীর শিক্ষকের যে গুণাবলী, সব কিছুর মূল্যায়ন হয়। ফলে মূল্যায়ন অত্যন্ত জটিল প্রক্রিয়া, ব্যাপক প্রক্রিয়া, যার উদ্দেশ্য শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে সমস্ত উপাদানগুলি গুণমান বিচার করবো। সমস্ত উপাদান মানে ওই শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি যা আছে সব কিছুর মূল্যায়ন করা, সমস্ত উপাদান বিচার করে ক্রমিক উন্নয়ন করা, এবং যার ভিত্তিতে প্রধানত শিক্ষার্থীদের কৃতকার্যের পরিমাপ করা বিচার করা হয়। স্বাভাবিকভাবে যে প্রশ্নটি মনে হয় তার দীর্ঘস্থায়ী জটিল প্রক্রিয়া কি একটিমাত্র পদ্ধতি, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পদ্ধতি কি, এই যে মূল্যায়ন ব্যাপক প্রক্রিয়া, এটা ব্যাপক, হ্যাঁ, এর জটিল ব্যাপক প্রক্রিয়া, সার্বিক প্রক্রিয়া। এটা কি শুধু একটা পদ্ধতির মধ্যে হতে পারে, একটা একটা কোনো একটা নির্দিষ্ট টুলসের মাধ্যমে সম্ভব কি? মোটেই সম্ভব নয়, ঠিক আছে? তাহলে সেইগুলো আমরা দেখবো এখানে, কি কি টুলস ইউজ করা হয়, হ্যাঁ, কি কি টুলস ইউজ করা হয়, কীভাবে শিক্ষার্থী অ্যাসেসমেন্ট করা হয়, কীভাবে মূল্যায়ন করা হয়, সেগুলো আমরা এখানে দেখব। পদ্ধতিগত মূল্যায়নের যে টুলসগুলো আমরা ইউজ করি সেগুলো তোমার বিভিন্নভাবে আমরা করি। যেমন ধর এখানে বলছি, মূল্যায়ন পদ্ধতিগত দিক, সময়কাল, উপাদান নির্বাচনের ভিত্তিতে এই প্রক্রিয়া কয়েকটি প্রকারভেদ। মূল্যায়ন কখন করছি আমরা, কখন মূল্যায়ন কাজ করছি, যদিও সারা বছর ধরেই হয় মূল্যায়ন। পরীক্ষা বছরের শুরু থেকে শুরু হয় এবং বছরের শেষ পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেস এটা। তা কখন কিভাবে মূল্যায়ন করা হয় তার ভিত্তিতে কিন্তু এই যে টুলসগুলো, যে পদ্ধতিগুলো কিন্তু আমরা শ্রেণী বিভাগ প্রকারভেদ করা হয়েছে, ঠিক আছে? এই প্রকারভেদ জানলে উপযুক্ত উত্তর পাওয়া যাবে। প্রকারভেদগুলো দেখো, মূল্যায়নের কাজ কখন করি আমরা, কখন সারা বছর ধরে করি, এটা আমরা জানি, সারা বছর ধরে মূল্যায়নের কাজ করি, কিন্তু কখনকার মূল্যায়নটা কী নামে পরিচিত সেটা আমরা দেখবো, ঠিক আছে? যখন সারা বছরের শুরুতে, বছরের মাঝখানে, এক মাস পরে, 2 মাস পরে, ঠিক আছে, যখন আমরা মূল্যায়ন করি ওটাকে বলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, বা পাঠ চলাকালীন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন, বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে? আরেকটা যে বছরের শেষে একদম হয়, বছরের শেষে একদম বছরের পড়াশোনা হয়ে গেল, পঠন পাঠন হয়ে গেল, সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে একটা সামগ্রিক মূল্যায়ন করা হয়, সেটাকে বলে সামেটিভ ইভ্যালুয়েশন। 1967 খ্রিস্টাব্দে ওনার এম সর্বপ্রথম গঠনমূলক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়ন এই দুটি শব্দ উল্লেখ করেন। ইনি এই দুটো শব্দ প্রথম ব্যবহার করেছিলেন, অনার এম সেলিভান। এবার দেখো, প্রথমে যেটা হচ্ছে তোমার বছরের বিভিন্ন সময় হয়, শেষ নয়, বছরের বিভিন্ন সময় পাঠ চলাকালীন, যতগুলো পাঠ চলছে বা পড়াশোনা চলছে, প্রথমে 1 মাস পরে, মানে একটা লেসেন পড়ানোর পরে,
কি দুটো লেসন পড়ার পরে, কি মাসিক পরীক্ষা, কি ক্লাস টেস্ট, কি সাডেন টেস্ট, এগুলো আমরা নিয়ে স্কুলে সাধারণত টিচাররা নিয়ে থাকেন, ঠিক আছে। সেইগুলোকে বলা হচ্ছে কি, সেগুলোকে বলা হচ্ছে তোমার ফরমেটিভ ইভালুয়েশন, ঠিক আছে। এখানে দেখো সংজ্ঞা বলছি কি, দেখো বলছে ফরমেটিভ ইভালুয়েশন ইউজ টু মনিটর লার্নিং প্রসেস বা লার্নিং প্রোগ্রেম, মানে শিক্ষণ যে প্রগতি, শিক্ষার যে কতটা প্রগতি হলো, কতটা এগোলো শিক্ষণটা, সেইটার জন্য আমরা কিন্তু এই ফরমেটিভ ইভালুয়েশন করি। ডিউরিং ইনস্ট্রাকশন, যখন পাঠ চলাকালীন, মানে যখন পড়াশোনা করানো হয়, পাঠ দান করা হয়, এই সময় কিন্তু এটা করা হয়। টু প্রোভাইড কন্টিনিউয়াস ফিডব্যাক টু বোথ পিপল অ্যান্ড টিচার, মানে এর সাহায্যে কি আমরা ফিডব্যাক পাই, যে শিক্ষকরা ফিডব্যাক পান যে কিরম পড়াচ্ছি, আমি পড়ানো ঠিক আছে কিনা, টেকনিক ঠিক আছে কিনা, এই ফিডব্যাকটা পান। যদি কিছু ভুল থাকে চেঞ্জ করতে পারেন। আবার স্টুডেন্টরাও ফিডব্যাক পায় যে আমি যে বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি না, আরও ভালো করে পড়তে হবে বা স্যারের কাছে জানতে হবে, ঠিক আছে। এরাও কিন্তু স্টুডেন্টরাও কিন্তু ফিডব্যাকটা পায়। লার্নিং সাকসেস অ্যান্ড ফেলিওর, তারা তাদের ব্যর্থতা এবং সফলতা সম্পর্কে কিন্তু সাকসেস, মানে সফলতা ব্যর্থতা সম্পর্কে কন্টিনিউয়াস ফিডব্যাক পেয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে গঠনগত মূল্যায়নের সংজ্ঞায় এনি গোল্ডল্যান্ড দিয়েছেন। তাহলে কি বলছে, ফরম্যাটিভ ইভালুয়েশন ইউজ টু মনিটর লার্নিং প্রোগ্রেস ডিউরিং ইনস্ট্রাকশন অ্যান্ড টু প্রোভাইড কন্টিনিউয়াস ফিডব্যাক টু বোথ পিপল অ্যান্ড টিচার কনসার্নিং লার্নিং সাকসেস অ্যান্ড ফেলিওর। মানে এটা কিন্তু লার্নিং প্রোগ্রেসটাকে মনিটরিং করছে ডিউরিং ইনস্ট্রাকশন, যখন পড়ানো হচ্ছে সেই সময়, এবং এটা কন্টিনিউয়াস ফিডব্যাক দিচ্ছে, কাদের ফিডব্যাক দিচ্ছে, স্টুডেন্ট এবং টিচারদের, তাদের সাফল্যতা ব্যর্থতা সম্পর্কে কন্টিনিউয়াস ফিডব্যাক দিচ্ছে। এটা কে সংজ্ঞাটা দিচ্ছে, এনি গোল্ডল্যান্ড 1985 খ্রিস্টাব্দে এই সংজ্ঞাটা উনি দিয়েছেন। এবার দেখো পরবর্তীকাল আরও কয়েকটা সংজ্ঞা দেখি। লিবেল বলছেন বা ফ্রিসবেল বলছেন, ফরম্যাটিভ ইভালুয়েশন ইজ এ কন্ডাক্টেড টু মনিটর দ্য ইনস্ট্রাকশনাল প্রসেস, মানে ইনস্ট্রাকশনাল প্রসেসটাকে মনিটরিং করার জন্য ফরম্যাটিভ ইভালুয়েশন করা হচ্ছে। টু ডিটারমাইন হোয়াই দ্য লার্নিং ইজ টেকিং প্লেস অ্যাজ প্ল্যান, যে ডিটারমাইন দেখা যে লার্নিংয়ে যে লার্নিংটা চলছে এটা ঠিক পরিকল্পনা অনুযায়ী চলছে কিনা, ঠিক আছে, সেইটা কিন্তু দেখা। এইটা হচ্ছে ফরম্যাটিভ ইভালুয়েশনের মূল কাজ, যে শিখন পদ্ধতিটা চলছে ঠিক পূর্ব যে পরিকল্পনা করা হয়েছিল শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী, সেইটা পরিকল্পনা ঠিকঠাক কার্যকরী হচ্ছে কিনা, ঠিক সেই মতো চলছে কিনা সেইটা দেখা। শিক্ষাবিদ আবার দুজন দেখো, ওয়েটসমা এবং এস.জি. জুলস বলছেন, ফরম্যাটিভ ইভালুয়েশন অকার্স ওভার এ পিরিয়ড অফ দ্য টাইম অ্যান্ড মনিটর স্টুডেন্ট প্রোগ্রেস, বা স্টুডেন্ট প্রোগ্রেসটাকে মনিটরিং করার জন্য এটা করা হচ্ছে। এগুলো সংজ্ঞা পরীক্ষা আসতেই পারে। হোয়াট ইজ ফরম্যাটিভ ইভালুয়েশন, ঠিক আছে, শর্টফর্ম আসতে পারে। এখান থেকে একটা যখন মনোবিদের নাম উল্লেখ করে তোমরা একটা সংজ্ঞা লিখে নিতে পারো, ঠিক আছে। এনি গোল্ডল্যান্ড বলেছেন বলে এই সংজ্ঞাটা লিখতে পারো। বাংলা করে নিতে পারো, বাংলা তো সহজেই বলে দিলাম। ইংরাজি লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ইংরাজি লিখলে নাম্বারটা ভালো পাওয়া যাবে, বাংলা করা কঠিন আছে, ওইগুলো ইংরাজিতে লেখাই ভালো। যখন সংজ্ঞাটা লিখবে অবশ্যই যিনি সংজ্ঞাটা প্রদান করেছেন তার নামটা অবশ্যই লিখতে হবে। এবার দেখো এর বৈশিষ্ট্য। কোনো একটি শিক্ষাবর্ষব্যাপী মূল্যায়ন, এই যে গঠনগত মূল্যায়ন সারা বছর ধরে করা হয়, কোনো একটি শিক্ষাবর্ষব্যাপী মূল্যায়নটা করা হয়। এই মূল্যায়নে পাঠদান চলাকালীন শিক্ষক শিক্ষার্থী সাফল্য ব্যর্থতা সম্পর্কে অবহিত হয়। এরা শিক্ষক শিক্ষার্থী তার সাফল্য ব্যর্থতা সম্পর্কে অবহিত হয়। যেমন এটা গোল্ডল্যান্ড বলেছে, এই যে সাকসেস অ্যান্ড ফেলিওর, এটা তো বলেইছে এখানে। শিক্ষার্থীর ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করানো, শিক্ষার্থীর যে ভুল দুর্বলতাগুলো এখানে চিহ্নিত করা যাচ্ছে। সমগ্র শিক্ষা ব্যবস্থা সুপরিকল্পিতভাবে পরিচালনার কাজ সহায়তা করে, সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালনার কাজে এইটা কিন্তু আমাদের সহায়তা করে। যে কোনো কর্মসম্পাদনে প্রাথমিক পর্যায়ে গঠনগত মূল্যায়ন অত্যন্ত প্রয়োজন, এটা কিন্তু অত্যন্ত দরকার। যে কোনো কাজের ক্ষেত্রে গঠনগত মূল্যায়ন যেটা সারা বছর ধরে হবে সেটা কিন্তু অবশ্যই দরকার। বছরের শেষে যদি মূল্যায়ন করি সেটা আমরা কিন্তু যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের সুযোগ পাবো না, কিন্তু যদি আমরা বছরের শিক্ষাবর্ষের মাঝে মাঝে মূল্যায়ন করি তার ভুল ত্রুটিগুলো হবে, সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেগুলো আমরা সংশোধন করতে পারবো। এই জন্য যে কোনো
ক্ষেত্রে যে কোনো কর্ম সম্পাদন, শিক্ষামূলক কর্ম, অন্য কোনো কর্ম, সর্বত্রই কিন্তু গঠনগত মূল্যায়ন অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এর দ্বারা সবচেয়ে বড় যেটা হয়, যে কোনো কাজের মধ্যে যদি ভুল হয় শিক্ষকদের তরফ থেকে বা শিক্ষার্থীর তরফ থেকে, সেই ভুলগুলো সংশোধনের একটা রাস্তা থাকে। কিন্তু যেটা সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা বছর শেষে হয়, তারপরে সেই ভুলগুলো সংশোধনের কোনো রাস্তা কিন্তু আর থাকলো না, কারণ বছরটাই শেষ হয়ে গেল। এই জন্য যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রক্রিয়া সূক্ষ্ম বিশ্লেষণে এই মূল্যায়ন গুরুত্ব আরোপ করে। সমগ্র শিক্ষা প্রক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা সেইটার গুরুত্ব কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে, শিক্ষা প্রক্রিয়াটাই। এই মূল্যায়ন যে কোনো সাফল্য ব্যর্থতার কারণ অনুসন্ধান, যেটা ওইখানে হলো যে কোনো শিক্ষার্থী বা শিক্ষক তাদের সাফল্য ব্যর্থতা, পাঠ্যক্রমের সাফল্য ব্যর্থতা, শিক্ষার লক্ষ্যে সাফল্য ব্যর্থতা, শিক্ষণ পদ্ধতির সাফল্য ব্যর্থতা, সব কিছুর কিন্তু সাফল্য ব্যর্থতা কিন্তু এই মূল্যায়ন কিন্তু অনুসন্ধান করতে পারে, অনুসন্ধানের চেষ্টা করে এবং বলে দেয় যে এটা খুব সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে। এর পরিধি কিন্তু সংকীর্ণ। পরিধি সংকীর্ণ কেন? ওই ছোট জায়গা ধরে হয়, ছোট্ট ছোট্ট ইউনিট ধরে হয়, ছোট ছোট, যেমন সাবমিটিং ইভ্যালুয়েশন মানে অনেকটা বড় চ্যাপ্টার ধরে, অনেক চ্যাপ্টার ধরে হয়, ঠিক আছে, অনেক শিক্ষার্থী ওতে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে, ওটা সংকীর্ণ, ওটা ব্যাপক, কিন্তু এটা সংকীর্ণ। চলতি শিক্ষার্থীদের জন্য মূল্যায়নের ব্যবস্থা করা হয়। চলতি যারা পড়াশোনা করছে অলরেডি, তাদের জন্য এই মূল্যায়নটা কিন্তু ব্যবস্থা করা হয়। মূল্যায়নকে প্রভাবিত করে এমন বিষয়গুলি খোঁজার চেষ্টা করে এই মূল ঘটনাগুলো। মূল্যায়নকে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো প্রভাবিত করে তাদেরকে খোঁজার চেষ্টা হয় এই মূল্যায়নের মাধ্যমে। গঠনগত মূল্যায়নের পরিকল্পনাটি নমনীয় প্রকৃতির হয়, ফলে সহজেই পরিবর্তন করে। এক্ষেত্রে সুবিধা কি? এটা বছরে যে মাঝখানে হচ্ছে আর সময় হচ্ছে, ফলে প্রথমবারের পরীক্ষার কোনো ভুল হলে পরের যে পরীক্ষাটা নেওয়া হবে গঠনগত মূল্যায়ন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের পরীক্ষার যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, যে ত্রুটিগুলো হয়েছিল, সেগুলো কিন্তু সংশোধন করে নেওয়া যাবে। এটা একটা সুবিধা। এই মূল্যায়ন দৈনন্দিন মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করে। এটা দৈনন্দিন ডে টু ডে ইভ্যালুয়েশনের সিস্টেম, এটা দৈনন্দিন মূল্যায়ন। কোনো কর্মসূচি বা প্রকল্প প্রাথমিক পর্যায়ে গঠন মূল্যায়নের গুরুত্ব অধিক হলেও যথেষ্ট বাড়তে থাকে, অর্থাৎ প্রকল্প যতই সম্মতির দিক থেকে আসুক গুরুত্ব কমতে থাকে, সময়ের সঙ্গে গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব হ্রাস পায়। এটা ঠিক স্বাভাবিক ঘটনা। বছরের শেষে কিন্তু গঠনগত মূল্যায়নের আর কোনো দাম থাকলো না, ঠিক আছে, মানে এটা যত তোমার সময় বাড়বে তত কিন্তু এর কিন্তু গুরুত্ব হ্রাস পাবে, ঠিক আছে, সেটাই বলছে এখানে, বুঝতে পারলে? এটাই বলছে এখানে যে এখান থেকে সময় বাড়ছে, গুরুত্বটা কিন্তু কমে যাচ্ছে। এই যে গুরুত্ব কমে যাচ্ছে, যত সময় যাচ্ছে, সময় কম থাকলে এখানে ধরো সময় কম, এটা ধরো 1 মাস, এটা ধরো 2 মাস, এটা ধরো 3 মাস, এটা ধরো 4 মাস, এটা ধরো 5 মাস, 6 মাস, 12 মাস, ঠিক আছে। তাহলে 1 মাসে গুরুত্ব অনেক বেশি ছিল গঠনগত মূল্যায়নে, 2 মাসে একটু কমে গেল, 3 মাসে একটু কমে গেল, 4 মাসে, 12 মাসে একদম কমে গেল। 12 মাসে আবার কোন মূল্যায়নের গুরুত্ব বেশি? না, সামেটিভ ইভ্যালুয়েশনের গুরুত্ব বেশি। তাহলে এটাকে গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে, লেখচিত্রের সাহায্যে, যে কীভাবে গুরুত্বটা বাড়ছে কমছে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবার দেখো আমরা গঠনগত মূল্যায়নের সবথেকে গুরুত্বপূর্ণ মডেলটি হলো ডিএল স্টাফ বিএম এর প্রস্তাবিত সিআইপিপি মডেল। এই মডেল মূল্যায়নের 4টি উপর গড়ে তোলে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল, মানে মডেলগুলো গঠনগত মূল্যায়ন, আদর্শ গঠনগত মূল্যায়নের মডেল তৈরি করে গেছে এদের বিখ্যাত শিক্ষাবিদ, ইনি একটা মডেল তৈরি করে গেছিলেন। আদর্শ গঠনগত মূল্যায়ন কিরম হতে পারে, একদম তোমার ওটাকে বলা হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড গঠনগত মূল্যায়নের যে প্রোফর্মা তৈরি করে গেছেন ইনি, সেটার নাম হচ্ছে সিআইপিপি মডেল, ঠিক আছে। এই মডেলটা আদর্শ কেন বলা আছে? কারণ এর কতগুলো উপাদান আছে। কি কি উপাদান আছে? কনটেক্সট ইভ্যালুয়েশন, এই মূল্যায়নের কোনো নতুন প্রকল্প বা কর্মসূচি স্তরের প্রাসঙ্গিক বিচার করা হয় এবং কর্মসূচিটি কীভাবে বর্তমান মূল্যায়নের ব্যবস্থায় উন্নতি সক্ষম তা বিচার করে। মানে কনটেক্সট, মানে এখানে কোনো নতুন প্রকল্প বা কর্মসূচি প্রাসঙ্গিকতা, যে কতটা প্রাসঙ্গিক, নতুন প্রকল্পটা কতটা প্রাসঙ্গিক সেটা বিচার করা হয়, এবং কর্মসূচি কীভাবে বর্তমান মূল্যায়ন ব্যবস্থার উন্নতি সাধনে সক্ষম তাও বিচার করে। যে এই কর্মসূচিটা যে কীভাবে এই যে গঠনগত মূল্যায়নের যে সিস্টেমটা কীভাবে বর্তমান মূল্যায়ন ক্ষেত্রে উন্নতি করতে পারে সেটাও বিচার করা হচ্ছে। ইনপুট ইভ্যালুয়েশন,
বা নতুন কর্মসূচি বা প্রকল্প রূপায়ণের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান, মানব সম্পদ ও পরিকাঠামো মূল্যায়ন হলো ইনপুট। এগুলো কিভাবে পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে, সেগুলো কিন্তু এর কিন্তু ইনপুট ইভ্যালুয়েশন। প্রসেস ইভ্যালুয়েশন, শিক্ষার্থীর অন্তিম আচরণ হলো মূল্যায়নের ফলশ্রুতি। তাই শিক্ষার্থীর প্রারম্ভিক আচরণকে প্রত্যাশিত অন্তিম আচরণে পরিবর্তন করার জন্য কী কী প্রক্রিয়া, শিক্ষণ পদ্ধতি, কৌশল, প্রযুক্তিবিদ্যা ও যন্ত্রপাতির প্রয়োজন, সেগুলি কতটা সহজলভ্য, তা মূল্যায়ন শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো প্রসেস, কী কী পদ্ধতিতে কাজ করলে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো যাবে, মূল্যায়নের ফলশ্রুতিটা আমরা পাবো, ঠিক আছে, ফলটা পাবো, সেটা গেছে প্রসেস ইভ্যালুয়েশন। প্রোডাক্ট ইভ্যালুয়েশন, শিক্ষা ব্যবস্থার গুণমান বিচার করা, গুণগত মান বিচার করা, মূল্যায়নের ফলাফলের গুণগত মান ভিত্তিতে একটি শিক্ষা সময়কালের শেষে শিক্ষার্থী সম্পর্কিত আচরণ সন্তোষজনক হলে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা দৃষ্টিভঙ্গি করে রয়েছি। শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী সম্পর্কিত আচরণকে মূল্যায়নের গুরুত্বপূর্ণ ফলাফল। এটা প্রোডাক্ট, কী পেলাম, ঠিক আছে, প্রোডাক্ট ইভ্যালুয়েশন করা হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে থেকে ইভ্যালুয়েশন করা হয়। কনটেক্সট ইভ্যালুয়েশন করা হচ্ছে, ইনপুট ইভ্যালুয়েশন করা হচ্ছে, শিক্ষক শিক্ষার্থী বা পরিকাঠামো মূল্যায়ন করা হচ্ছে, প্রসেস ইভ্যালুয়েশন কী কী পদ্ধতি ফলো করা হয়েছে সেগুলো ইভ্যালুয়েশন করা হচ্ছে, আর লাস্ট হচ্ছে প্রোডাক্ট ইভ্যালুয়েশন, যে ফলটা পাওয়া গেলে সেটা কতটা ইতিবাচক ফল সেটাও কিন্তু এখানে দেখা হচ্ছে। ফলে এইটা মডেলটা কিন্তু খুব আদর্শ মডেল। এখানে চারটি উপাদান, যে চারটি উপাদান আমরা দেখছি খুবই গুরুত্বপূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে। এবার দেখো আমরা গঠনগত মূল্যায়নটা, ফরমেটিভ ইভ্যালুয়েশনটা আমাদের হলো। এবার দেখো আমরা ঠিক তারপরে আরও যে মূল্যায়ন পদ্ধতি আছে, অন্তিম বা প্রান্তিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, এটা আমরা দেখব। কোনো কর্মসূচি বা কোনো প্রকল্পের শেষে, একদম বছরের শেষে, কোনো শিক্ষাদানের শেষে, কোনো ক্লাসে শিক্ষাদানের শেষে বা কোনো শিক্ষামূলক কর্মসূচি একদম শেষে শিক্ষা লক্ষ্য বা উদ্দেশ্যগুলি, যে শিক্ষা লক্ষ্য উদ্দেশ্যগুলিকে সামনে রেখে আমরা কর্মসূচিটি, শিক্ষামূলক কর্মসূচিটি তো হয়েছিল, কাজটা হয়েছিল, সেইটা কতটা চরিতার্থ হয়েছে, কতটা অর্জিত হয়েছে, তার যেটা দেখা হচ্ছে অন্তিম বা প্রান্তিক মূল্যায়নের কাজ, ঠিক আছে। এনি গোল্ডল্যান্ড, ওখানে ওদের গোল্ডল্যান্ডের সংজ্ঞা দেখেছি আমরা, গোল্ডল্যান্ডের সংজ্ঞা দেখেছিলাম, এখানেও গোল্ডল্যান্ডের সংজ্ঞা দেখবো আমরা। এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। সামেটিভ ইভ্যালুয়েশন typically comes at the end of a course, অর্থাৎ এটা তোমার একদম কোর্সের শেষে আসে, of instruction. It is designed to determine the extent to which the instruction objective have been achieved and is used primarily for assigning course grade or certifying people mastery of the intended learning outcome. এটা কি করা, এটা কি চিহ্নিত করে, ডিজাইন বা ডিটারমাইন করে, যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, যে শিক্ষা দানের যে লক্ষ্য বা উদ্দেশ্য, যেগুলো বছরের শুরুতে নির্ধারণ করা হয়েছিল, যেগুলো শিক্ষার্থীরা কতটা অ্যাচিভ করতে পেরেছে শিক্ষার্থীরা, সেইটা কিন্তু ডিটারমাইন করে, ঠিক আছে। অ্যান্ড ইউজ প্রাইমারিলি ফর অ্যাসাইনিং কোর্স গ্রেড, এবং গ্রেড প্রদান, গ্রেড নম্বর প্রদান, শিক্ষার্থী নম্বর প্রদান বা সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে এই মূল্যায়নটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে। এটা গেল গোল্ডল্যান্ডের সংজ্ঞা, 1985 সালে দিয়েছে। ইবেল এবং ফ্রিসবির সংজ্ঞাও প্রায় একই। সামেটিভ ইভ্যালুয়েশন is conducted at the end of the instructional segment to determine if learning is sufficiently complete to warrant moving the learner to the next segment of instruction. মানে এটা কি হচ্ছে, একটা শেষে হচ্ছে, শিক্ষাদান প্রকল্পের নির্দেশনা দানের শেষে, এবং সে পরের সেগমেন্টে যাওয়ার উপযোগী কিনা সেটা কিন্তু এখানে বিচার করা হয়, ঠিক আছে। এটা ডিটারমাইন্ড, যে পরে 5-এ পড়ছে, 5-এর লাস্টে এই সামেটিভ ইভ্যালুয়েশন হওয়া হচ্ছে যে সে 6-এ যেতে পারবে কিনা, সেইটা কিন্তু বিচার করার জন্য, টু ডিটারমাইন্ড যে সে 6-এ যেতে পারবে কিনা। নেক্সট সেগমেন্ট মানে কি, ধর 5 থেকে 6 বা 6 থেকে 7 যেতে পারবে কিনা, সেইটা এখানে বিচার করা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। ডাব্লিউ ওয়ার্ডসমা জুস বলছেন প্রান্তিক মূল্যায়ন সংজ্ঞা, সামেটিভ ইভ্যালুয়েশন ইজ ডান অ্যাট দ্য কনক্লুশন অফ ইনস্ট্রাকশন, মানে কনক্লুশন একদম শেষে, ইনস্ট্রাকশন মানে পড়ানোর শেষে, ইনস্ট্রাকশন মানে কি, পড়ানোর শেষে, নির্দেশদানের শেষে, নির্দেশদানের বা পড়ানোর শেষে, অ্যান্ড মেজার দ্য এক্সটেন্ট টু হুইচ স্টুডেন্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য ডিজায়ার আউটকাম, এবং তারা যে ফলাফলটা কতটা অর্জন করেছে শিক্ষার্থীরা, সেইটা কিন্তু এর সাহায্যে আমরা মাপতে পারি, ঠিক আছে।
এই যে সংজ্ঞাগুলো দেখছো প্রত্যেকে আমি আগেও বলেছি, সংজ্ঞাগুলো পরীক্ষায় অবশ্যই আসতে পারে। হোয়াট ইজ ফরম্যাটিভ ইভলিউশন, হোয়াট ইজ সামেটিভ ইভলিউশন, তোমরা যখন লিখবে যে কোনো একটা সংজ্ঞা এখান থেকে কালেকশন করে নিতে পারো তোমরা, যেটা তোমার একটু সুবিধা লাগবে। তবে লেখার আগে অবশ্যই যিনি সংজ্ঞাটা প্রদান করেছেন তার নামটা অবশ্যই লিখতে হবে। এনি গোল্ডল্যান্ড না ইমেল এবং ফেসবি, ঠিক আছে, এরকম এরকম সংজ্ঞাটা কিন্তু এক্ষেত্রেও তাই। ওটা একটা কন্ডিশন যে তাদের নামটা অবশ্যই উল্লেখ করতে হবে, যে অমুক অমুক ব্যক্তি প্রদত্ত সংজ্ঞাটি এখানে উল্লেখ করা হলো, ওরমভাবে উল্লেখ করতে হবে। এবার থাকে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সামেটিভ ইভলিউশন। অন্তিম মূল্যের ব্যবস্থা করা কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য গৃহীত নির্দেশনা কর্মসূচি সার্থক, মানে যে আমরা যে লক্ষ্যটা পূরণের জন্য যে যে নির্দেশগুলো, যে নির্দেশনা আমরা দিয়েছি, যে পড়িয়েছি আমরা, যে পড়ানোটা কতটা সার্থক হয়েছে, শিক্ষাদান যেটা করা এটা সার্থক হলো কিনা সেইটা দেখা এর মূল কাজ, ঠিক আছে। যে সারা বছর ধরে যে আমরা পড়িয়েছি সেটা কতটা সার্থক সেটাকে কিন্তু দেখা কিন্তু এর মূল কাজ। অন্তিম মূল্যায়ন অনুষ্ঠিত কোনো একটি সেমিস্টার বা শিক্ষা বর্ষের শেষে, এখন আবার সেমিস্টার হয়ে গেছে, আগে ইয়ার ছিল, হয় সেমিস্টারে 6 মাস অন্তর হয় বা শিক্ষাবর্ষের শেষে। কাঙ্ক্ষিত আচরণ উদ্দেশ্যগুলি শিক্ষা কত সংগঠিত হয়েছে এবং শিক্ষার পক্ষে কত ফলপ্রসূ হয়েছে তা অন্তিম মূল্যায়নের মাধ্যমে বিচার করা হয়। মানে যেটা যে উদ্দেশ্যগুলো ঠিক করা হয়েছিল যে এইগুলো শিক্ষার্থী শিক্ষা লাভ করলে এগুলো সে জানতে পারবে বা বুঝতে পারবে বা আলোচনা করতে পারবে, সেই উদ্দেশ্যগুলো বছরের শুরুতে ঠিক করা হয় বিভিন্ন ক্লাসের ভিত্তিতে। সেগুলো কতটা অর্জন করেছে শিক্ষার্থী কাঙ্ক্ষিত আচরণগত উদ্দেশ্যগুলো, সেইগুলো ফলপ্রসূ, আদৌ ফলপ্রসূ হলো কিনা, আদৌ শিক্ষার্থীরা অর্জন করতে পারলো কিনা সেইটা দেখা অন্তিম মূল্যায়নের মূল বিচার করা, সেইটা বিচার করা অন্তিম মূল্যায়নের পক্ষে সম্ভব। অন্তিম মূল্যায়ন শিক্ষার্থী এবং কোনো কর্মসূচির সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে শিক্ষককে ফিডব্যাক প্রদান করে। অন্তিম মূল্যায়ন আমাদেরকে শিক্ষার্থী এবং কোনো কর্মসূচি সাফল্য ব্যর্থতা, শিক্ষার্থী এবং আমরা যে কর্মসূচি যে শিক্ষণ পদ্ধতিতে পড়াচ্ছি তার সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে শিক্ষককে ফিডব্যাক প্রদান করে। কোনো একটি কর্মসূচি বা প্রকল্পের ধারাবাহিক বজায় রাখা হবে নাকি না বজায় সমাপ্তি ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সংকলনধর্মী মূল্যায়নের সহায়তা করে, ঠিক আছে। অন্তিম মূল্যায়ন সাহায্য করছে কি, কোনো একটা কর্মসূচি সে বন্ধ করে শেষ করতে হবে নাকি সেটা বজায় থাকবে, আরও বেশি দিন পড়ানো হবে, বেশি দিন চলবে, এইটা অন্তিম মূল্যায়ন আমাদেরকে সাহায্য করে, যে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে এই 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 কর্মসূচিটি এখানেই বন্ধ করে দেওয়া যেহেতু এটা সফল হয়েছে। আর যদি দেখা যায় অন্তিম মূল্যায়নে দেখে যে ব্যর্থ হয়েছে তাহলে আবার চালানো যেতে পারে, ঠিক আছে, কর্মসূচিতে সেইটা এখানে সিদ্ধান্ত নেওয়া যায়। এই মূল্যায়ন শিক্ষা ব্যবস্থার বিশ্লেষণের অধিক গুরুত্ব আরোপ করে। এই শিক্ষা ব্যবস্থার বিশ্লেষণ, শিক্ষা ব্যবস্থার বিশ্লেষণ হয় এর দ্বারা। এই মূল্যায়ন কৌশলগুলি নির্ভরযোগ্য যথার্থ সর্বজন। এই মূল্যায়নের ক্ষেত্রে যে কৌশলগুলো নয় সেগুলো সবই নির্ভরযোগ্য, যথার্থ এবং সর্বজন গ্রাহ্য। এগুলো হচ্ছে কৌশলের বৈশিষ্ট্য, এগুলো পড়বো আমরা পরে আসে। এই মূল্যায়ন উদ্দেশ্যগুলি ব্যাপক, মূল্যায়ন উদ্দেশ্যগুলি ব্যাপক। অন্তিম মূল্যায়ন উল্লেখযোগ্য মডেলটি হলো শিক্ষা স্টেক প্রবর্তিত কাউন্টেন্স ইভলিউশন বা রেসপন্সিভ ইভলিউশন। স্টেকের মধ্যে, ঠিক আছে, মূল্যায়ন ইজিক্যাল টু পরিমাপ প্লাস বিবরণ প্লাস বিচারকরণ, ঠিক আছে। এইটা স্টেক দিয়েছে, এটা স্টেক, এটা এটা মডেল, এটা মডেল, এটা হচ্ছে অন্তিম মূল্যায়নের মডেল, ঠিক আছে। কন্টিনিউয়াস ইভলিউশনে কোনো বিশেষ কাউন্টেন্স, কোনো বিশেষ বৈশিষ্ট্য সকল সম্ভাব্য দৃষ্টিকোণ পরিষ্কার ও গুণগত বিবরণ পাওয়া যায়। এই বিবরণ একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয় যাকে বিবরণ ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্সে কী হয়েছে তার বিবরণ থাকে। ম্যাট্রিক্সের বিবরণগুলি বিচারকরণ ম্যাট্রিক্সের কী হওয়া উচিত বিশেষ তুলনা করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই এগুলো খুব আসে না, একটু নামগুলো লিখতে হয়। এই স্টেকের মডেলটি কি, অন্তিম সবচেয়ে উল্লেখযোগ্য মডেলটি কার, কে প্রদান করেছে, স্টেক, ঠিক আছে, কাউন্টেন্স ইভলিউশন বা রেসপন্সিভ ইভলিউশন বা স্টেকের মধ্যে, ঠিক আছে। এইটা তোমার মেনলি নামটা মনে রাখলেই হবে, হ্যাঁ। আর এক্ষেত্রে দেখেছিলে তোমার এই যে এটা হচ্ছে মডেল ডিএল
স্টাফ বিম দিয়েছিল প্রস্তাবিত সিআইপিপি মডেল। এটা ফরমেটিভ ইভলিউশন আর এটা হচ্ছে সামেটিভ ইভলিউশন ক্ষেত্রে, ঠিক আছে। এইখানে তোমার কোনো কর্মসূচি প্রকল্পের এটা ঠিক উল্টো গ্রাফ দেখো, মানে এটা বছরের শুরুতে এর কোনো গুরুত্ব থাকে না, কিন্তু বছরের শেষে গুরুত্ব বাড়ে। মানে এখানে ঠিক যে গ্রাফটা দেখেছিলে এর বছরের শুরুতে গুরুত্ব, বছর শেষে গুরুত্ব একদম নেই। ঠিক এক্ষেত্রে দেখো অন্তিম মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটা উল্টো, বছর শুরুতে কোনো গুরুত্ব নেই, কিন্তু বছর শুরু শেষের দিকে এসে কিন্তু এর গুরুত্ব বেড়ে যায়। এই গেল তোমার অন্তিম মূল্যায়নে দুটো মূল্যায়ন পড়লো না, এই পার্থক্যটা দেখে নাও, গঠনগত মূল্যায়ন অন্তিম মূল্যায়ন, এটা খুব আছে, পার্থক্য খুব আছে, পার্থক্য বড় বড় আসতে পারে, ঠিক আছে। গঠনগত মূল্যায়ন কোনো প্রকল্প বা কর্মসূচি চলাকালীন প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থী অগ্রগতি হয়েছে কিনা তা মূল্যায়নে যাচাই করা হয়। কোনো প্রকল্প বা কর্মসূচি শেষে শিক্ষা মানে এইটা কাজ চলাকালীন করা হয়, আর এটা কোনো কিছু শেষে কতটা অর্জন হয়েছে কর্মসূচি সেটা বিচার করা হয়। কোনো একটি শিক্ষাবর্ষব্যাপী এই মূল্যায়ন করে, এটা শিক্ষাবর্ষব্যাপী সারা বছর ধরে করা হয়। এইটা আছে তোমার হয় 6 মাসে, না হয় বছরের শেষে 12 মাস শেষে করা হয়। এই মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়া প্রকাশিত গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা এবং নির্দিষ্ট সময় শেষ করা যাবে কিনা তেমনি ধারাবাহিক তো ফিডব্যাক হতে পারে। এইটা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কিনা, গুণগত মান থাকছে কিনা, নির্দিষ্ট শেষ করা যাবে কিনা সেই বিষয়ে ধারাবাহিক তথ্য দেয়। এই মূল্যায়নের তোমার প্রকল্প কোনো ধারাবাহিক সময় অবহিত হয়ে যায়, প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখা যাবে নাকি সমাপ্তি ঘোষণা করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত করুন। এই মূল্যায়ন আবার তোমার প্রকল্পটি সাফল্য ব্যর্থতা, টোটাল প্রকল্পটি টোটালটা সাফল্য ব্যর্থতা সম্পর্কে বলে এবং এই প্রকল্পটি আবার আগামী দিনে বজায় রাখা হবে নাকি এটা সমাপ্তি করে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। এই মূল্যায়ন সাধারণত শিক্ষককৃত অভিজ্ঞা কিংবা আদর্শায়িত অভিজ্ঞা প্রয়োগ করে। এই মূল্যায়ন সাধারণত শিক্ষকরা, এই মূল্যায়নের ক্ষেত্রে যে অভিজ্ঞাগুলো প্রয়োগ করা হয়, যে টেস্ট নেওয়া হয়, এগুলো সাধারণত শিক্ষকরা নিজেরাই তৈরি করে থাকেন, ঠিক আছে। আর আদর্শায়িত হতে পারে শিক্ষক। এই মূল্যায়ন সর্বজনগ্রাহ্য, নির্ভরযোগ্য, যথার্থ। এগুলো কিন্তু সর্বজন সবাই মেনে নেবে, নির্ভরযোগ্য হবে, যথার্থ হবে, সেইরাম দেখে দেখে এই মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেমন বলে বিদ্যালয় বার্ষিক পরীক্ষা প্রভৃতি। এই মূল্যায়ন বিষয়গুলো অপেক্ষাকৃত সংকীর্ণ ও বিশেষীকৃত। এই মূল্যের বিষয়গুলি যেন ছোটো ছোটো বিষয় নিয়ে পরীক্ষা হয়, সংকীর্ণ ও বিশেষীকৃত। আর এখানে মূল্যায়ন কিন্তু অনেকগুলো বিষয় একসাথে পরীক্ষা, এটা হচ্ছে ব্যাপক, ঠিক আছে। এই মূল্যায়ন ব্যবহৃত সবচেয়ে বেশি উল্লেখ মডেলটি হলো সিআইপিপি মডেল, যেটা আগে বলেছি। আর এক্ষেত্রে সবচেয়ে উল্লেখ মডেল স্টেকের কাউন্টেন্যান্স এভালুয়েশন মডেল। চলতি শিক্ষাবর্ষের জন্য এই মূল্যায়নের ব্যবস্থা করা হয়, পরবর্তী শিক্ষাবর্ষের জন্য এই মূল্যায়নের ব্যবস্থা করা হয়, ঠিক আছে। গেল এটা গ্রাফটাও তো তোমার দেখিয়ে দিচ্ছি। প্রথম দিকে এই মূল্যায়নের গুরুত্ব বেশি, শেষের মূল্যের গুরুত্ব কম। প্রথম দিকে মূল্যের গুরুত্ব কম, শেষে বেশি, ঠিক আছে। হয়ে গেল তোমাদের কন্টিনিউ ফরমেটিভ ইভলিউশন আর সামেটিভ ইভলিউশনটা আজকে আলোচনা করলাম, তোমাদের একটা আলোচনা হলো।